পড়াশোনায় মন বসছে না, অফিসে বস বা কলেজে প্রফেসরের ঝাড় খাচ্ছেন, পছন্দের টিমও ভালো খেলছে না, সব মিলিয়ে মনটা খারাপ। আর সব মন খারাপের একটাই ওষুধ, সময় বের করে টুক করে পাহাড়ে ঘুরে আসুন, আর সব মন খারাপ ভ্যানিশ ম্যাজিকের মতন। আর সেটা যদি নর্থ বেঙ্গল ট্যুর হয় তাহলে তো কোনো কথাই নেই, তুলল ঝোলা চললো ভোলা, ব্যাপারটা আর কি। 9th November 2024 আজকে আমাদের ডে 2। তাহলে চলুন, আজকে কিন্তু প্ল্যান আছে কার্শিয়াং সিটি ট্যুরের। হ্যালো এভরিওয়ান, আমি অমর্ত অ্যান্ড ওয়েলকাম অ্যাগেন টু মাই চ্যানেল জিন্দেগি লাইফ। ব্লগিংটা আমার কোনো পেশা নয়, এটা জাস্ট আমার একটা হবি মাত্র। তাই আমার এই চ্যানেলে দেখতে পারবেন প্রপার্টির আনবায়াস রিভিউ এবং ডিটেল ট্যুর ইনফরমেশন। আর আপনাদের সঙ্গে আরও বেশি করে কানেক্ট থাকার জন্য আমি হোয়াটসঅ্যাপের একটি গ্রুপ ক্রিয়েট করেছি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, ইচ্ছা হলে কাইন্ডলি জয়েন করতে পারেন। ইচ্ছা আছে ভবিষ্যতে আপনাদেরকে নিয়ে একটা বাজেট ট্যুর করার। এ বিষয়ে আপনাদের কি মতামত কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন, সে অনুযায়ী আমি ডিসিশনটা নিতে পারবো। তো আমার সাথে কার্শিয়াং ভ্রমণে আজকে আপনারা আছেন, আর আমার সঙ্গে দেখতে থাকুন কার্শিয়াংয়ের সাইট সিনের ট্যুর। সো লেটস ট্রাভেল টুগেদার। আশা করি আপনারা আমার প্রথম এপিসোডটা দেখে নিয়েছেন। আজকে ডে 2 এর এপিসোড। কোনো কারণবশত যদি ডে 1 এর এপিসোড মিস হয়ে থাকে তাহলে অনুরোধ রইল ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে ডে 1 এর এপিসোডটা দেখে নেবেন, তাহলে ভিডিওর কন্টিনিউটি বুঝতে সুবিধা হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ডে 2 জার্নিটা শুরু থেকে শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান। ডে 2, 9 নভেম্বর 2024। কার্শিয়াং ভ্রমণে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর আজকে আমরা করব কার্শিয়াংয়ের লোকাল সাইট সিন। বেশ কিছু স্পট আছে, সেই স্পটগুলো অলরেডি আইডেন্টিফাই করা, আর আমরা সপরিবার মিলে সেই স্পটগুলো দেখতে পেরেছি। ঘড়িতে আনুমানিক বাজে এখন 11:15, যদিও বেরোনোর ইচ্ছা ছিল 9:30 মধ্যে, তো সামহাও হয়ে উঠলো না। আজকে এখান থেকে আর কার্শিয়াংয়ের সেম হোটেলে ব্যাক করবো না, আজকে এখান থেকে সাইট সিন করে আমরা চলে যাব সুন্দর একটা নিস্তব্ধ গ্রামে, একদম টোটালি অফবিট একটা ডেস্টিনেশন চিমনি। তো সেই চিমনি গ্রামে আপনাদের সম্পূর্ণ তথ্য তুলে ধরবো একটি ব্লগের মাধ্যমে। এখন প্রথম ডেস্টিনেশনে যেটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে কার্শিয়াংয়ের ইগল ক্র্যাক। বিউটিটা অসাধারণ, মানে একদিকে ক্লাউডি, মেঘ আর রৌদ্রের একটা খেলা চলছে এখানে, তো অসাধারণ লাগছে। একটু আগে এখানে রোদ ছিল আর এখন পুরো ক্লাউডি ওয়েদার, উইদিন 2 to 5 মিনিটসের মধ্যেই। তো আমরা চলো এখন এই পার্কটা একটু এক্সপ্লোর করি। তো চলুন ভিতরে ঢোকা যায়। এটি হচ্ছে ইগল ক্র্যাক পয়েন্ট। ঢুকেই আপনি গেটে ঢুকেই ডান হাতে পেয়ে যাবেন টিকিট কাউন্টার। 5 বছরের নিচে কোনো টাকা লাগে না, সেক্ষেত্রে এখানে ঢুকতে গেলে পার পার্সন 10 টাকা টিকিট কেটে ঢুকতে হয়। আর এই হচ্ছে ঢুকে এন্ট্রান্স। ছোট্ট মতন পার্ক আছে যেখান থেকে আপনি কার্শিয়াং সিটির পুরো এন্টায়ার সিটি ভিউটা দেখতে পারবেন ওই ভিউ পয়েন্টে উঠে। তো আমরা আগে পার্কটা একটু এক্সপ্লোর করে নিই, তারপর ওখানে উঠবো এবং উঠে আমরা পুরো চেষ্টা করব এই সিটিটাকে দেখার। কিন্তু এখন কারেন্টলি একটু ক্লাউডি ওয়েদার আছে, দেখা যাক যদি লাক ভালো থাকে, যদি এই ক্লাউডটা সরে যায়। ওয়েদারটা ভালো না থাকায় আজকে এখান থেকে কার্শিয়াং সিটিটা প্রপারলি দেখতে পেলাম না, তবে আমরা আরও উপরে উঠবো, আশা করি সেখান থেকে দেখতে পাবো। ওই যে দেখতে পাচ্ছেন ওখানে ওটা হচ্ছে ডাউহিল স্কুল, গার্লস স্কুল। আর ওখান দিয়েই আমরা যাব ডাউহিল, ওই রেঞ্জটাকে বলা ডাউহিল। তারপরে ওখান থেকে আমরা চলে যাব চিমনির দিকে। আমরা এখন পৌঁছে গেছি আমাদের আজকের ট্যুরের সেকেন্ড ডেস্টিনেশন। আর সেকেন্ড এবং থার্ড একদম পাশাপাশি। একটা হচ্ছে গিদ্দা পাহাড়, সেকেন্ডটা হচ্ছে নেতাজি ভবন। তো আমরা ফার্স্টে নেতাজি ভবনে যাচ্ছি। আমার এই পিছন দিকে রাস্তা দেখছেন, এন্ট্রি নিয়ে এদিকটা এগোতে হবে। এবার এই যে পাহাড়ি পথটা যেটা আছে প্রচণ্ড কিন্তু খাড়াই, তো বয়স্ক লোকেরা উঠতে প্রবলেম হতে পারে, যাদের হাঁটুর প্রবলেম আছে, প্লাস হাঁপানি যাদের রোগ আছে তাদেরকেও একটু অসুবিধা হতে পারে, কারণ অনেক দম ফুলে যাচ্ছে, অনেকটা খাড়াই অ্যাকচুয়ালি পাহাড়টা। তো যারা প্ল্যান করছেন এখানে আসবেন, বুঝে শুনে আসবেন। আমি তথ্য দিয়ে সাহায্য করছি যাতে আপনারা আপনাদের প্ল্যান করলে আপনারা সুবিধা মতন নিজের মতন আইটেনিটা সাজাতে পারেন। তো চলুন আমরা যাই নেতাজি ভবনে। আর ওই দূরে ওই মেঘগুলো কী সুন্দর লাগছে বলুন তো, মানে আমি ভার্বালি ডিসক্রাইব করতে পারছি না, বাট চোখে না দেখলে এগুলো বিশ্বাস করা যাবে না, এত সুন্দর জায়গাটা, অসাধারণ অসাধারণ। কার্শিয়াং একটা নাম করা হোমস্টে হচ্ছে অতিথিগৃহ হোমস্টে। তো এই নেতাজি ভবনে যে রাস্তায় উঠলেন, খাড়াই রাস্তা, সেই রাস্তাটা এগিয়ে গেলেই এই হচ্ছে অতিথিগৃহ হোমস্টে। এখানে 4টে মাত্র রুম আছে। আমি চেষ্টা করেছিলাম এখানে একটা রুম বুক করার বা 2টো রুম বুক করার,
বাট অলরেডি বুকিং থাকার জন্য আমি এখানে পাইনি। তবে কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার এই ডিসক্রিপশনে দিয়ে দেবো, কাইন্ডলি চেক করে দেখে নিতে পারেন। এদের ট্যারিফ হচ্ছে 1500 রুপিস পার পারসন পার ডে। হোমস্টের নিয়ম যেরকম ইনক্লুডিং আপনার লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতের দিনে এবং নেক্সট ডে ব্রেকফাস্ট। তো এই ডিসকানে যারা আসবেন, এই রাস্তাটা প্রচণ্ড খারাপ রাস্তা এরকম বলছিলাম, বাট যারা এই হোমস্টেতে থাকবে তারা গাড়ি নিয়ে এদিকে কিন্তু এখানে চলে আসতে পারবে। আমার পিছনে মানে ভ্যালিটা দেখুন, কি জায়গাটা অসাম লাগছে দেখতে বস, কি সুন্দর লাগছে। মানে প্রকৃতির মাঝখানে এসে কিছু সময় একটু অতিক্রম করে যান, ভাল লাগবে এবং শরীরটা মনে হবে একটা নতুন রূপে রিফ্রেশ হয়ে গেছে। যেমনি সিস্টেম আমরা রিবুট করি না, কাইন্ড অফ সেরকমই লাগবে এখানে আসলে। মানে পাহাড় আমার প্রচণ্ড প্রিয়, আমি বারবার পাহাড়ে আসি। এই সৌন্দর্য, এই প্রকৃতির টানে সামনে গিদ্দা পাহাড় থেকে অসাধারণ ভ্যালির ভিউ, ব্যাপক লাগছে, ব্যাপক অসাধারণ একটা ভিউ এখান থেকে। মানে পাহাড়ি ভ্যালি, পুরো কার্শিয়াং সিটি এবং সারাউন্ডিং সিটি এখান থেকে দেখা যাচ্ছে। কোন পর্বতশৃঙ্গ কি আমি অত জানি না, ঠিক আছে, বাট এই মুভমেন্টটার জন্যই বারবার পাহাড়ে ফিরে আসা। প্রত্যেক বছর অন্তত একবার না এলে মানে ঠিক ভাল লাগে না। এই প্রপার্টির ভিতরে ইনসাইডে আমাদের কিন্তু ভিডিও করা বা ফটো তোলা নিষেধ আছে। তো আমি সেই দুষ্কর্মটা করব না, আমিও কিন্তু ভিডিওটা ভিতরে করতে পারবো না, তার জন্য ক্ষমা প্রার্থী। ভিতরে যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা আমি ভিডিওর এই ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ভিতর থেকে হয়ে এলাম, মানে কি বলবো, এত মনের শান্তি লাগছে, এত সুন্দর জায়গা, মানে এত নিরিবিলি। আর কোথাও না গিয়ে ছোটোবেলায় যে সমস্ত বই খাতা পড়েছিলাম, নেতাজি বিষয়ে জেনেছিলাম, কানেক্ট করতে পারছি, রিক্যাপ হচ্ছিলো মানে ব্যাকগ্রাউন্ডে, খুব ভালো লাগছিলো। মানে এমন একজন ব্যক্তি, তার কিছু সময় উনি এখানে অতিক্রম করেছিলেন, সেই জায়গায় আমরাও এলাম, পদধ্বনি নিলাম সেই জায়গার। এটা অন্যরকম অনুভূতি, একটু ভালো লাগা, বেশ ভালো লাগছে। অবশ্যই বলবো একবার আসবেন কার্শিয়াংয়ে যদি আসেন, বা যাওয়ার পথে, এটা কিন্তু হিলকার রোডের উপরে পড়ে গিদ্দা পাহাড়, এই পাহাড়টার নাম, এবং সেখানে এই কিন্তু প্রপার্টিটা, ওনার এই প্রপার্টিটা। অবশ্যই বলবো যদি দার্জিলিংয়ে যান বা আপনি কার্শিয়াংয়ে থাকেন, এই জায়গাটা আপনার প্ল্যানে কিন্তু রাখবেন, দেখলে যথেষ্ট ভাল লাগবে, মনের শান্তি পাবেন, ঠিক আছে। যে বেশি কিছু বলবো না, অনেকে অনেক কিছু জানেন। আর এই সেই সিংকোনা গাছ, যিনি ওনার নেতাজির, আমাদের নেতাজি যিনি ছিলেন, ওনার বড় ভাই শরৎচন্দ্র বোস, উনি 1934 সালে এই বৃক্ষটি রোপণ করেছেন, সিংকোনা গাছটি রোপণ করেছিলেন। আজও কিন্তু স্মৃতি হিসাবে এখানে কিন্তু বিরাজমান। তো একটা অন্যরকম কাটা গায়ে দিয়ে আসছে। ব্লগিংয়ের উদ্দেশ্য নয়, ব্লগিংটা কিন্তু আমার মোটেও না, আমি নিজে ঘুরতে খুব ভালোবাসি এবং তার সঙ্গে সঙ্গে নিজের স্মৃতির জন্য এই ব্লগিংগুলো করি, যাতে ভবিষ্যতে আমি এই রেফারেন্সগুলো নিতে পারি বা দেখতে পারি যখন ভালো লাগে অবসর সময়। আর কি বলবো, যত বলবো মানে ততই কম মনে হচ্ছে এখন। আর এখান থেকে এই ভ্যালিটার ভিউটা অসাধারণ, অসাধারণ, কিছু বলার নেই। মানে মনে হয় না মাঝে মাঝে যে এখানেই থেকে যাই, এখানে থেকে এই পাহাড়, এই ভিউগুলো উপলব্ধি করতে থাকি। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। চলে এসেছিলাম গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টে। এতেও কোনো এন্ট্রি ফি লাগে না। বেসিক্যালি এখানে আপনি গিদ্দা পাহাড়ে উঠে, টপ রেঞ্জে উঠে পুরো পাহাড় থেকে পাহাড়ি ভ্যালিটা এনজয় করতে পারেন বা দেখতে পারেন। ওই হচ্ছে নেতাজি মিউজিয়াম, ওখান থেকে এই রাস্তা হেঁটে গিদ্দা পাহাড় দূর, ওই ওখানে নদী বয়ে যাচ্ছে, ঠিক আছে। অসাধারণ রেঞ্জ, অসাধারণ জায়গা, অসাধারণ। আমি ভাষায় ব্যাখ্যা করে উঠতে পারবো না। কিছু কিছু জিনিস হয় অনুভূতি নেওয়ার মতন, সেটাকে ব্যাখ্যা করা যায় না। সেটার মতনই এই একটা জায়গা গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। এখানে যদি মেঘ না থাকে, মানে কপালটা এক্ষুনি ভালো হলো, মানে কিছুক্ষণ আগে এখানে ক্লাউডি ছিল, জাস্ট 2 মিনিটের মধ্যে মেঘটা কেটে গেল, আর এত সুন্দর ভ্যালি ভিউটা পাচ্ছি, মানে এগুলো ভাষায় প্রকাশ করা যায় না, এসে জাস্ট অনুভূতি নিতে হয়। অসাধারণ, অসাধারণ, অবর্ণনীয়, অবর্ণনীয় জায়গাটা। আর এই আঁকা বাঁকা পথ, সাপের মতন দেখতে মারাত্মক লাগে, এবং সেই সঙ্গে চা বাগান, অসাধারণ লাগছে। এবং টয় ট্রেনের আওয়াজ পাচ্ছি, হুইসেল বাজছে, এটাও পেলাম, কিন্তু দেখতে পাচ্ছি না, বিকজ হিল কার্ডের উপর দিয়ে যায়, আর আমরা হিল কার্ড থেকে অনেকটা উপরে। তো পুরো কার্শিয়াং রেঞ্জটা এখান থেকে দেখা যাচ্ছে। কার্শিয়াং সিটি, মেন কার্শিয়াং সিটি এই অঞ্চলটা, কার্শিয়াং পুরোটাই, ঠিক আছে, মেন সিটিটা।
ওফ, মারাত্মক মারাত্মক। এই আমার পিছনে যে হনুমান স্ট্যাচুটা দেখছেন, এটা উচ্চতা হচ্ছে প্রায় 40 ফুট, এবং 2021 সালে হনুমান জয়ন্তীর দিন এটা সর্বসাধারণের জন্য ওপেন করা হয়। এবং তার সঙ্গেই এখানে রয়েছে একটি মন্দির, হনুমানজির মন্দির, বজরংবলী মন্দির, এবং এখানে এসে অনেক মানুষই আসেন, এখানে একটু পুজো টুজো দিয়ে যান। তার সঙ্গে আই লাভ কার্শিয়াং। আমার মোটামুটি হনুমান টক দেখা শেষ হয়ে গেল। এবার আমরা এগিয়ে চলবো বিখ্যাত একটি জায়গা, সেটা হচ্ছে ডাউ হিল, দ্য মোস্ট হান্টেড প্লেস ইন ইন্ডিয়া। তো যাই, দেখি কতখানি হান্টেড, কি আছে, কোনো ভূতের দর্শন হয় কি না। অ্যান্ড আশা করি এতক্ষণ যখন ব্লগটা দেখেছেন, তাহলে কিছুটা যদি ভালো লেগে থাকে, কোনো রকম ইনফরমেশন যে আপনাদের যদি সাহায্য করে থাকি, তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে শেয়ার করে মোটিভেশন দিয়ে সাপোর্ট করুন, যাতে আমি এরকমই নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আরও তুলে ধরতে পারি, এবং নতুন নতুন জায়গাগুলো এক্সপ্লোর করে আপনাদের সামনে তুলে ধরতে পারি। তাই আবার আর কথা না বাড়িয়ে নেক্সট ডেস্টিনেশনের দিকে এগোনো যাক। আমরা চলে এসেছি ডাউ হিল গার্লস স্কুলে। তো কারেন্টলি স্কুলটা বন্ধ আছে, এবং এখানে কিন্তু এখন আর টুরিস্টরা কখনোই ঢুকতে পারে না। সেশন যখন অফ থাকে বা রানিংও যদি থাকে, সেক্ষেত্রে প্রিন্সিপালের স্পেশাল পারমিশন নিয়ে তবেই কিন্তু ঢোকা যায়। তো এখন স্কুল বন্ধ, এবং এখানে নানা রকম গুজব আছে, কতখানি সত্যি মিথ্যে সেটা জানি না, বিকজ ওয়ান অফ দ্য হান্টেড প্লেস এই জায়গাটাকে বলা হয়। গাড়িটা পিছনে ফেলে আমি চললাম একটু পাইন ফরেস্টের জঙ্গলের দিকে। শুনেছি ইন্ডিয়ার ওয়ান অফ দ্য হান্টেড প্লেস ডাউ হিল। তো তার অভিজ্ঞতার সাক্ষী হতে একটু পায়ে হেঁটে তার সে অনুভূতি নেওয়ার চেষ্টা করছি, যদি কিছু পাই। দেখুন, ভূত ঠাকুর কোনোটাই আমার বিশ্বাস অবিশ্বাস বলে কিছু নেই, তবে কি বলুন তো, এগুলো আমার মতে একটু কাল্পনিক ব্যাপার হতে পারে। আমার পিছনে পাইন ফরেস্টের জঙ্গল, সেরকম কিছু আমারই মনে হচ্ছে না, তবে একটু ঝিঝি পোকার আওয়াজ কিন্তু আমি পাচ্ছি। সেক্ষেত্রে শরীরে কিন্তু আমারই শিহরণও ব্যাপার নেই, কারণ এখানে যথেষ্ট এখন ক্রাউড হয়ে গেছে। এই ক্রাউডের মধ্যে ভূত থাকবে বলে আমার মনে হয় না। অন্তত যদি ভূত থাকেও, সে তো নিরিবিলি জায়গায় পছন্দ করবে, তাই নয় কি? এই আমার পিছনে দেখছেন পাইন ফরেস্ট। তো এখানে ভূত বিক্রি হয়, বিকজ এখানে কিন্তু টিকিট কাউন্টার করেছে 20 টাকা পার পার্সন করে টিকিট। বাট মানে ডাউ হিল তো এমনি হান্টেড প্লেস, সেটাকেই লক্ষ্য করে একটা ব্যবসা চালু হয়ে গেছে। আর 20 টাকা এন্ট্রি ফি নিয়ে এই পাইন ফরেস্ট মতন দেখার মতন একটা জায়গা বানিয়েছে, যেখানে আপনি ট্রেকিং তো করতে পারেন। এনারা বাংলা বুঝতে পারেন, মানে আমি দু একটা কথা বললাম, তো কাউন্টারের সামনেই, যেহেতু আমি টিকিট কেটে ঢুকবো না, পাইন ফরেস্ট এখানে বগুড়ায় বা আমরা অনেক জায়গায় দেখতে পারবো বা আছে আশেপাশে। তো সেক্ষেত্রে এরা এখানে না এখানে यहाँ पे নেই। তো যেহেতু সত্যি কথা হয়তো বলে ফেললাম যে ভূত এখানে বিক্রি করা হয় 20 টাকার বিনিময়ে, তাই জন্য হয়তো বাজে হয়ে গেলে এবং বললে এখানে ভিডিও অ্যালাউ নেই। তো যাই হোক, হয়তো ভিডিও ঢুকে গেলে হয়তো করতাম, তখন অ্যালাউ হয়েও যেত 20 টাকার টিকিটের বিনিময়ে। তো ওই আর কি, ভয় বিক্রি হয়, ঠাকুর ভূত সব মনের মধ্যে, বাস্তবে অবাস্তবে থাকতেও পারে, নাও থাকতে পারে। বর্তমানে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, গাড়িটা যে রাস্তাকে দিয়ে যাচ্ছে, অনেকটা আমি হেঁটে নিলাম, এবং হাঁটার পরে এবার একটু গাড়িটা নিয়ে এগোনো হচ্ছে। এটাকেই বলা হয় ডেড রোড, যেটা মোস্ট অফ দ্য হান্টেড প্লেস অফ ইন্ডিয়া বলা হয়। তো চমচমের ব্যাপারও নেই, তবে ওই আর কি, এখানে ঝিঝি পোকার ডাক প্রচণ্ড, এটাই হয়তো মানুষের ভয় লাগে। একলাই নিরিবিলি এই রাস্তায় চলাটা একটু ভয় ফিলিংস আসতেই পারে, বাট সেরকম কিছু না। কারেন্টলি আমরা চলে এসেছি ভিক্টোরিয়া বয়েজ স্কুল, আর এর ভিতরে চার্চ আছে, বাট এখন এন্ট্রি বারণ। এই চার্চ সংলগ্ন এই রাস্তাটাকেই বলা হয় একটু মোস্ট হান্টেড প্লেস, বাট এখন এখানে প্রবেশ নিষিদ্ধ আছে, তাই আর ঢুকলাম না। এত গভীর অরণ্য থাকায় এখানকার ওয়েদারটা কিন্তু এমনি খুব ঠান্ডা এবং স্যাঁতস্যাঁতে ভাব। আর একলা থাকলে হয়তো একটু ভয় লাগতে পারে, সন্ধ্যের দিকে আসলে যখন এখানে মানুষের নির্জনতা কমে যায়, তখন হয়তো একটু ভুতুরে ব্যাপার লাগবে, বিকজ এখানে প্রখরভাবে যত আপনি ডেড রোডের দিকে এগোবেন, ততই কিন্তু ঝিঝি পোকার আওয়াজ কিন্তু বাড়তে থাকবে আরও, এবং ঠান্ডা আরও বেশি অনুভব করবেন। বিকজ আমি জ্যাকেট পরে নিই, এবং তার জন্য আরও ভালো বুঝতে পারছি যে যত ভিতরে যাচ্ছি অরণ্যের দিকে, তত কিন্তু
এই শীতল হচ্ছে পরিবেশটা, আর ঝিঝি পোকার ডাক তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। তো মানে যার যার বিশ্বাস আর কি। আমার এইসব ভূত পেতে বা ঠাকুরের যেমনি আস্থা বিশ্বাস আছে, আবার অনাস্থাও আছে, মানে অসম্মান করি না, তেমনি ভূতকেও আস্থাও নেই, বিশ্বাসও নেই, আবার নেই সেটাও বলবো না, যার যেটা মনে করতে চায়। আমি জাস্ট এক্স ফ্যাক্টরকে মানি, এক্স ফ্যাক্টরই আমাকে পাওয়ার দেয়, আর এক্স ফ্যাক্টরই আমাকে ভয় পাওয়ায়, এই আর কি। তো আমি যতখানি যাচ্ছি আমার পিছনে যত দেখবেন পুরোটা গভীর অরণ্য, এবং এই অরণ্যের জন্যেই হয়তো ভূতের ব্যাপার। যাই হোক, স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম, জানতে পারলাম যে অনেক ব্লগাররা এসে এখানে এমন পরিবেশ ক্রিয়েট করে দিয়েছে, তার জন্যই এখন এই ভূতের ব্যাপার বলে যে এখন এই স্কুলে ঢোকা নিষিদ্ধ, চার্চে ঢোকা নিষিদ্ধ, এবং একটা নেগেটিভ ইম্প্যাক্ট ব্লগাররা করে দিয়েছে বলে জায়গাটা নিষিদ্ধ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ, যাতে কোনো সাধারণ দর্শক বা টুরিস্ট যারা তারা এই অঞ্চলে বা স্কুলটার মধ্যে আর প্রবেশ করতে পারে না। যাই হোক, কিছু করার নেই। চলুন নেক্সট ডেস্টিনেশন দিকে এবার আস্তে আস্তে এগোনো যাক। কারেন্টলি আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট মিউজিয়ামে, যা ডাহুইলে উপস্থিত। মানে এখানে ভিডিও স্টিল ফটোগ্রাফি ভিডিও নেওয়া বারণ, তাই নিতে পারলাম না, আউটসাইডে অ্যালাউ আছে, এবং ভিতরে পুরো সিসিটিভি কভারেজ আন্ডারে আছেন, ফলে করতে পারবেন না। কিন্তু ঢোকার পর মানে খুব ভালো লাগলো, হার্ডলি 5 থেকে 10 মিনিট লাগবে দেখতে। মানে এই বক্সা ডুয়ার্স এই পুরো পাহাড়ি অঞ্চলে, ঠিক আছে, এই যে রেঞ্জটা আছে, এখানে যত প্রকৃতির কাঠ বা গাছ ছিল বেসিক্যালি, তো সেই গাছের ভ্যারাইস বা কত টাইপের বিভিন্ন ডিফারেন্ট টাইপের বিভিন্ন সেম গাছও বিভিন্ন এরিয়ার এরকম পার্থক্য, সেগুলোও কিন্তু এখানে গাছগুলোর কিছু পিস এখানে রাখা হয়েছে বোঝানোর জন্যে, এবং কয়েকশো বছর পুরনো গাছ যা আজকে এখনও করে ভালোভাবে রয়েছে, তো এবং গুছিয়ে রাখা আছে। নট অনলি দ্যাট, এই সমস্ত অঞ্চলে, এই পাহাড়ি অঞ্চলে যত জন্তু জানোয়ার ছিল তাদের মাথার খুলি বা বিভিন্ন জন্তু জানোয়ার তাদেরকে প্রিজার্ভ করে, সাপ হোক, মানে আমি অনেক অ্যানিমালের দেখলাম, সে কুমির, টাইগার, তার প্রিজার্ভ করে ব্যাপকভাবে এখানে মানে সুন্দর করে এখানে রাখা রয়েছে। ফলে আপনি এখানকার মানে কয়েকশো বছর পুরনো ইতিহাস এই মিউজিয়ামে ঢুকলে জানতে পারবেন, এবং অ্যাকচুয়াল কার্শিয়াং বা ডুয়ার্স বক্সার এবং এই পাহাড়ি হিমালয় প্রদেশ যে জায়গাটা এবং তার ঐতিহ্য, তার বৈশিষ্ট্য এখানে কিন্তু স্মৃতি হিসাবে তুলে রাখা আছে। আমার রিকোয়েস্ট রইল, আমি তো আসতে চাইছিলাম না, বাট যারা এই জায়গাটা আইটেনিতে রাখে না তাদেরকে রিকোয়েস্ট রইল, হার্ডলি 5 থেকে 10 মিনিট নেবেন, প্লিজ এই জায়গাটা দেখে যাবেন, কোনো এন্ট্রি চার্জ লাগে না, ওপেন টু অল, এবং খুব ভালো জায়গা। কার্শিয়াং শহরকে বিদায় জানিয়ে এবার এগোচ্ছি আমরা চিমনি ভিলেজে, একটা অফবিট গ্রাম কার্শিয়াং সিটির মধ্যে, এবং খুবই 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 অল্প জনবসতিপূর্ণ এরিয়া একটা, ফলে পপুলেশন লেস থাকার জন্যে, ক্রাউড লেস থাকার জন্যে পলিউশন ফ্রি একটা ভিলেজ। তো চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী জায়গায়, চিমনিতে। কার্শিয়াং এবং কার্শিয়াং সিটি এবং চিমনি ভিলেজের দূরত্ব খুবই কম, তাই যে কোনো একটি জায়গায় থাকলে আপনি উভয় জায়গারই সাইটসিনগুলো করে নিতে পারেন। তবে চিমনি নিয়ে যদি আলাদা একটা ডেডিকেটেড ভিডিও না বানাই তাহলে কিন্তু চিমনির প্রতি অন্যায় হবে, কারণ চিমনি ভিলেজটা অসাধারণ একটা জায়গা। চিমনিতে মেঘ কোথায়, মেঘের উপরে আমরা একটি ডেডিকেটেড ভিডিওর। যাই হোক, আজ তবে এইটুখানি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী একটি পর্ব নিয়ে। টিল দ্যাট টাইম, গুড বাই অ্যান্ড টেক কেয়ার। মানে মারাত্মক, মানে 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 এইগুলো ভাষায় বর্ণনা করা যায় না বন্ধুরা, আসতে হবে, দেখতে হবে, না দেখলে বিশ্বাসযোগ্য নয়। আমি এক্সপ্লেন করতে পারবো না, যতই ব্লগিং এর মাধ্যমে তুলে ধরি, এখানে এসে কিছুক্ষণ সময় কাটিয়ে আপনাকে তবেই অনুভূতিটা নিজের মনে গেঁথে নিতে হবে। যে ভিউটা দেখলাম সেটা মানে পুরো হেভেনলি ফিলিং, চোখের ওপর বিশ্বাস হচ্ছে না যে এটা কি সত্যি দেখছি সামনে, একটা অন্য ওয়ার্ল্ড, একটা গ্যালাক্সি। আই এম রিয়েলি হ্যাপি অ্যান্ড থ্যাঙ্কফুল টু ইউ যে এরম সুন্দর একটা মুহূর্ত এই ট্রিপটাতে আমাকে দিলে। থ্যাংক ইউ।